বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আইসিটি অনলাইন ক্লাসে পরিচালনা করছি আমি ফৌজিয়া সুলতানা, প্রভাষক, আইসিটি বিভাগ, নাজিরহাট কলেজ, চট্টগ্রাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আর গত ক্লাসে আমরা আইসিটি ক্লাসে যা পড়েছিলাম আজকে তার ধারাবাহিকতায় পরবর্তী অংশটিকে পড়ব। পরবর্তী অংশ যেগুলো আছে সেগুলো আমরা পড়ব। তাহলে আমরা দেখে নিই আজকের আলোচ্য বিষয়গুলো কি। আজকের পাঠের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে, আমরা বিশ্বগ্রাম পড়ছিলাম। বিশ্বগ্রাম ব্যবস্থায় যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, সেটা প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা আইসিটি, তোমার আইসিটির যে কমিউনিকেশনের ব্যাপারটা, কমিউনিকেশনের সম্পর্কে ধারণাটা আমরা গত ক্লাসে জেনেছি। তারপর জেনেছিলাম ইলেকট্রনিক মেইল বা ইমেইল কি, সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। যোগাযোগের ধারণা এবং ইলেকট্রনিক মেইল নিয়ে আমাদের গত ক্লাসে আবর্তিত হয়েছিল। আজকে আমরা টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এবং কর্মসংস্থান শিক্ষা, এই নিয়ে আমাদের আলোচনাটুকু এগোবে। তোমরা সাথে থাকবে, আমাকে সহযোগিতা করবে, এটাই আশা করছি। তাহলে চলো আমরা আজকের পাঠে চলে যাই। প্রথমেই হচ্ছে যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মাধ্যম, সেটা হচ্ছে টেলিকনফারেন্সিং। এই টেলিকনফারেন্সিং এর মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন সভা, সেমিনার দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে যে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা বা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং। মোট কথা হচ্ছে, ভৌগোলিক দূরত্বে যে যেখানেই থাকুক, একে অন্যের সাথে দেখা না হোক, অর্থাৎ অডিও যে কনফারেন্সিং, অডিও যে ব্যবস্থা, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে যে তথ্যের আদান প্রদান ঘটে, তাকেই বলা হয় টেলিকনফারেন্সিং। তাছাড়া টেলিযোগাযোগের মাধ্যমে সভা সমাবেশকে করাকেও টেলিকনফারেন্সিং বলা যেতে পারে এবং এই সভাকে টেলিকনফারেন্সিং বলা হয়ে থাকে। এই টেলিকনফারেন্সিংটা উইকিপিডিয়ার অনুসারে বলা হয় যে টেলিকনফারেন্স অর টেলি সেমিনার is the live exchange and mass articulation of information among several persons and machines remote from one another but linked by a telecommunication system. অর্থাৎ টেলিকমিউনিকেশন সিস্টেমের মধ্যে একে অন্যের সাথে যে বিভিন্ন মানুষের সাথে, সেভারাল পার্সনের সাথে সেভারাল মেশিন দিয়ে, রিমোট মেশিন দিয়ে যে যোগাযোগ ব্যবস্থাটা তৈরি হয়, সেটাই হচ্ছে টেলিকনফারেন্সিং। এই টেলিকনফারেন্সিংটা 1975 সালে মরি টাফ এই পদ্ধতির উদ্ভাবন করেছেন এবং এর মাধ্যমে, এই টেলিকনফারেন্সিং এর মাধ্যমে টেলিফোন সংযোগ, কম্পিউটার, অডিও যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সফটওয়্যারের প্রয়োজন হয়। অর্থাৎ এই টেলিকনফারেন্সিংটা করতে গেলে যে প্রয়োজনীয় যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয় এবং সফটওয়্যারের প্রয়োজন হয়, সেগুলো 1975 সালে মরি টাফ এই পদ্ধতিটার কথা বলেছিলেন এবং এই পদ্ধতিটার উদ্ভাবন করেছিলেন। এটা করার ফলে বিশ্বে যোগাযোগ ব্যবস্থায় একটা বিশাল পরিবর্তন সূচিত হয়। বিশ্বে যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি বা একাধিক, দুই বা ততোধিক ব্যক্তি কি করতে পারে, টেলিফোনের মাধ্যমে ব্যবহার করে টেলিফোন কনফারেন্স করতে পারে। বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের টেলিকনফারেন্স হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সের মধ্যে একটা হচ্ছে তোমার পাবলিক কনফারেন্স, আরেকটা হচ্ছে ক্লোজড কনফারেন্স এবং আরেকটা হচ্ছে অন্য একটি কনফারেন্স আছে, সেটি হচ্ছে রিড অনলি কনফারেন্স। তাহলে প্রথমটা হচ্ছে কি, পাবলিক কনফারেন্স। সেটা কিরকম? পাবলিক কনফারেন্স সকলের জন্য উন্মুক্ত থাকে। এখানে প্রত্যেকেই সেই টেলিকনফারেন্সিং এ সকলে, যে কেউ চাইলে সেটার সাথে সংযুক্ত হতে পারে। এটার পাসওয়ার্ডটা যেটা থাকে সেটা প্রোটেক্টেড থাকে না, সেটা সবার জন্য উন্মুক্ত থাকে। শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে ক্লোজড কনফারেন্সে অংশগ্রহণ করা যায়। অর্থাৎ একটা স্পেসিফিক কোনো পাসওয়ার্ড ব্যবহার করে ক্লোজ কনফারেন্সিংটাকে, যেখানে অনুমোদিত ব্যক্তি ব্যতীত কেউ অংশগ্রহণ করতে পারে না। আর রিড অনলি কনফারেন্সটা কি, এইটা শুধুমাত্র কার্য বিবরণী দেখা যায়, এমনকি অংশগ্রহণকারীর মন্তব্য বা বার্তা পেশ করা যায়। অংশগ্রহণ যে করবে সে তার মন্তব্য বা বার্তা সে কি করতে পারে, বলতে পারে বা পেশ করতে পারে।
উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও এই টেলিকনফারেন্সিং ব্যবস্থাটা ইদানিং চালু হয়েছে এবং এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই টেলিকনফারেন্সিংটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে টেলিকনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন টেলিফোন লাইনের মাধ্যমে, বিশেষ করে এখানে অডিও মেসেজ, অডিও কনফারেন্সিং বা সভা এক্সচেঞ্জ করা যায়, কিন্তু ভিডিওটা কিন্তু এখানে করা যায় না। ভিডিও এবং অডিও একই সাথে যখন করা যাবে সেটা আমরা পরবর্তী টপিকসে দেখব। তাহলে এই টেলিকনফারেন্সিংটা দেখা যাচ্ছে যে কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতির মাধ্যমে একাধিক ব্যক্তির অংশগ্রহণ করছে, কিন্তু প্রত্যেকের মতামত প্রদান করছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ইন্টারনেটের কানেকশন আছে, ফোন নেটওয়ার্ক আছে এবং বিভিন্ন পার্সনের কাছে তোমার সেই টেলিফোন লাইনটা আছে এবং এর মাধ্যমে একটা সভা পরিচালিত হচ্ছে চিত্রে ছবিতে আমরা তাই দেখতে পাচ্ছি। এবার আসো, আমরা এখানে শুধু তথ্যের আদান প্রদান করতে পারছি, মতামত ব্যক্ত করতে পারছি, কিন্তু কে করছি সেটা আমরা জানতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে পরবর্তী সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এই ভিডিও কনফারেন্সিংটা কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে 2 বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও, খুব খেয়াল করবে, 2 বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অবস্থান করবে এবং সেখানে কি করবে, অডিও এবং ভিডিও এর যুগপৎ, অর্থাৎ একই সাথে, যুগপৎ মানে হচ্ছে একই সাথে উভয়মুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখানে ছবিতে দেখা যাচ্ছে যারা তোমার দূরগত অবস্থান থেকে অনেককে দেখা যাচ্ছে, আবার এখানে নির্দিষ্ট যেখানে বসে করা হচ্ছে তারাও নির্দিষ্ট একটা জায়গায় বসেছে, প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছে এবং প্রত্যেকে তার মতামত বা বক্তব্য পেশ করতে পারছে। এটাই বলা হয়, অর্থাৎ যুগপৎ অডিও এবং ভিডিও দুটা যখন একই সাথে ডাটা ট্রান্সফার হয় তখন সেটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। তাহলে এই ভিডিও কনফারেন্সিংটা আরো সুন্দরভাবে আমরা একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর করে ভালোই একটা মিটিং চলছে এবং সেটা ভার্চুয়াল মিটিং, সবাই একে অন্যের সাথে তথ্যের আদান প্রদান করছে অত্যন্ত সাবলীল ভাবে। তাহলে এরপর সেটা হচ্ছে ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার পরিচিতি। ওয়েব কনফারেন্সিং অর্থাৎ এই যে ভিডিও অডিও কনফারেন্সিং এর জন্য কিছু সফটওয়্যার প্রয়োজন হয়, সেই সফটওয়্যার সাধারণত ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে সভা করার উপাদান সম্বলিত সফটওয়্যার অথবা ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মের সহযোগী বিভিন্ন সরঞ্জাম সফটওয়্যার অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ এই অডিও বা ভিডিও কনফারেন্সিং যা কিছু আমরা করি না কেন তার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার গুলোর প্রয়োজন হয়। তাহলে এইখানে করার জন্য ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, ভিডিও স্ট্রিমিং, স্লাইড শো উপস্থাপন, তোমরা যে আমার এই যে ক্লাসটা দেখছো এখানে যে একটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইড শো উপস্থাপন এগুলো সবই কিন্তু তোমার এই অডিও বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করা সম্ভব হয়ে থাকে। টেলিকনফারেন্সিং ভিডিও ফাইল, স্ক্রিন, অ্যাপ্লিকেশন শেয়ার করে নেওয়া যায়, আভ্যন্তরীণ বার্তা বা টেক্সট মেসেজ চ্যাট করা যায়, অথবা হোয়াইট বোর্ডের মাধ্যমে লিখে সেই তথ্য শেয়ার করা যায়, তফসিলযুক্ত সভা এবং ক্যালেন্ডার একত্রীকরণ করা যায়, সবার গোপনীয়তা রক্ষা করা বা এনক্রিপ্ট করা। এটা তোমরা পরবর্তীতে জানবে যে সভা হয়তো গোপনীয়তা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ কোনো সভা যেটা সর্বসাধারণের জানা উচিত নয়, সেরকম কিছু সভা আছে যেখানে সেই সভার বক্তব্যগুলো অন্য কেউ যাতে জানতে না পারে সেগুলোকে এমন ভাবে এনক্রিপ্ট করা হয়, অর্থাৎ কিছু গোপন সংকেতের মাধ্যমে এটাকে তৈরি করা হয় যাতে যার দেখার শুধু সেই সেটাকে ডিক্রিপ্ট করে সেটাকে দেখতে পারে। অর্থাৎ এখানে কতগুলো কোড নাম্বারের মতো আসবে, সেই কোড নাম্বারটা দেখে আবার যার অনুমোদিত যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান থাকে সে সেটাকে ডিক্রিপ্ট করে, অর্থাৎ সেটাকে আবার সেই কোডটাকে, সেটা তোমরা পরবর্তীতে পড়বে, আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্টে গিয়ে পড়াবো, সে এনক্রিপ্ট করে কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে যার কাছে তথ্য প্রেরণ করার কথা তিনি পাবেন এবং তিনি সেটাকে আবার সঠিক তথ্যে নিয়ে আসবেন। এইভাবে যেটা করা হয় সবার গোপনীয়তার জন্য। এরপর হচ্ছে সবার রেকর্ডিং এর সুবিধা। এই যে বিভিন্ন ধরনের সভাগুলো আছে সেগুলোকে রেকর্ড করার প্রয়োজন হয়, প্রয়োজনীয় ক্ষেত্রে সেগুলো করারও সুবিধা পাওয়া যায় এই ওয়েব কনফারেন্সিং এর মাধ্যমে, ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের মাধ্যমে।
তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো আমাদের যোগাযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা প্রথমে হচ্ছে আমরা গত ক্লাসে পড়ে এসেছি যোগাযোগের ধরনটা কি, যোগাযোগের যে বিভিন্ন ধরনের যোগাযোগ হয়ে থাকে তার মধ্যে ইমেল যে একটা শক্তিশালী মাধ্যম সেটা জেনেছি। এরপর জানলাম আমরা টেলিকনফারেন্সিং, তারপর ভিডিও কনফারেন্সিং, এগুলো সবই জানলাম। তাহলে এরপর আমরা আজকের আলোচনায় পরবর্তীতে যাব যে বিশ্বগ্রামের ব্যবস্থায় যে কর্মসংস্থানটা কিভাবে করা হয়ে থাকে। তাইলে বিশ্বগ্রাম ব্যবস্থায় কর্মসংস্থান আমাদের বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্বব্যাপী একটা সময়ে ছিল যে বিশ্বের মধ্যে মানুষ কি করতো, এক দেশ ও আর শক্তিশালী কোন একটা দেশ তার আশেপাশে যে দেশগুলো একটু কম শক্তিশালী সেগুলোকে দখল করে নিত, সাম্রাজ্য বিস্তার করত। এখন সেই জায়গায় কেউ আর কারো ভূমিতে বা তার কারো ভূখণ্ডে গিয়ে অবস্থান নেয় না, কি করে সে যে কোনো দেশের বাজারটাকে দখল করে নিতে পারলেই সেটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট কাজ। এই প্রযুক্তির সাহায্যে নিম্নলিখিত উপায়ে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এই প্রযুক্তিটা কি, তাহলে কর্মসংস্থান জিনিসটা কি, প্রযুক্তির সাহায্যে আমরা করব, কিন্তু কর্মসংস্থান বিষয়টা কি? কর্মসংস্থান বিষয়টা হলো যে কর্ম সংগ্রহ করা বা চাকরির যোগান, অর্থাৎ কোন একটা কাজ সংগ্রহ করে নেওয়া কিংবা কোন একটা কাজের জন্য যেই কাজটা কি হবে দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক বা চুক্তিভিত্তিক পারিশ্রমিকের বিনিময়ে নিয়মিত কাজ করার জন্য যে দায়িত্ব বা কর্ম বা কাজ করা হয় তাকে বলা হয় কর্মসংস্থান বা চাকরি। আর এই চাকরি সংগ্রহ করা বা ব্যবস্থা করাকেই বলা হয় কর্মসংস্থান। এই কর্মসংস্থানটা আমাদের দেশের মতো বিশ্বের উন্নত দেশগুলো যারা আছে প্রত্যেকটা দেশে কর্মসংস্থান নিয়ে বিভিন্ন রকমের গবেষণা, বিভিন্ন রকমের কাজের যে ক্ষেত্র তৈরি করা সেগুলো হয়ে থাকে অবিরত। তো সেখানে দেখা যায় যে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা হচ্ছে আউটসোর্সিং করা, আরেকটা হচ্ছে চাকরির সুযোগ এবং উদ্যোক্তা উন্নয়ন, এগুলো তো আছে। এগুলো করার ফলে কি হয়, কর্মসংস্থানে আউটসোর্সিংটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সব মানুষ, ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সব মানুষ কিন্তু সবাই সবার দেশে, সবাই যে কোনো জায়গায় যে কোনো ভৌগোলিক অবস্থানে থেকে সে দেশের কর্মসংস্থান করে নিতে পারে। তাহলে সেটা কিভাবে সম্ভব? কর্মসংস্থানের ক্ষেত্রে আউটসোর্সিং একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এখন, কারণ বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্মার্ট জব যেটা বলো সেটা হচ্ছে আউটসোর্সিং। কারণ যে কেউ চাইলে, আউটসোর্সিংটা হচ্ছে কি, আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান তার অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো তার নিজের পক্ষে করতে গেলে অনেক সমস্যাও হতে পারে, কিংবা ভাবছে যে নিজে অনেকগুলো কাজ নিয়ে নিল, তারপর থার্ড পার্সন কাউকে দিয়ে বা কোনো একটা প্রতিষ্ঠানকে দিয়ে সে কাজগুলো করিয়ে নিল। তার বিনিময়ে সে যে তৃতীয় যে ব্যক্তি সে যে অর্থ রোজগার করে নিল সেটাকেই বলা হয় আউটসোর্সিং। আমরা ছবিতে বিভিন্ন আউটসোর্সিং এর ব্যাপারগুলো দেখছি। এরপর এই আউটসোর্সিং এর মাধ্যমে, অর্থাৎ অনলাইনে আউটসোর্সিং এর সাথে জড়িত থাকা আরেকটি শব্দ হলো ফ্রিল্যান্সিং। তাহলে এই ফ্রিল্যান্সিংটা কি? আর এই ফ্রিল্যান্সিং করে যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যারা অর্থ উপার্জন করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। তাহলে ফ্রিল্যান্সার কি? ফ্রিল্যান্সার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন। অর্থাৎ বিষয়টা এরকম, দেখো আজকের যুগে কেউ কিন্তু 10টা 5টা আর অফিস করার প্রয়োজন হয় না। যে কেউ চাইলে যে কোনো সময়েই কাজ করতে পারে, সে তার ঘরে বসেই অফিসের সমস্ত কাজ করে যেতে পারে, সেটা সে সকালে করুক, দুপুরে করুক কিংবা সারা রাত জেগে করুক, কোনো সমস্যা নেই, যে কেউ করতে পারে। এবং তার বিনিময়ে সে যে অর্থ উপার্জন করে সেটা আউটসোর্সিং, এবং আউটসোর্সিং এর মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয়, অনলাইনের মাধ্যমে আউটসোর্সিং এর সাথে জড়িত থেকে যে অর্থ উপার্জন করা হয় সেটার আরেকটা নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে এই হচ্ছে আমাদের কর্মসংস্থান অর্থাৎ বিশ্বগ্রামে। তাহলে আমরা কি বুঝলাম? বিশ্বগ্রাম বলতে পুরো পৃথিবীর গোটা বিশ্বের যে যেখানেই অবস্থান করুক, কেউ বাংলাদেশে করবে, কেউ পাকিস্তান করবে, কেউ ইন্ডিয়া করবে, কেউ আমেরিকা করবে, সুদূর কানাডা করবে, যে যেখানেই করুক, সে যেখানেই অবস্থান করুক না কেন, কিন্তু পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রতিষ্ঠানে যে কেউ কি করতে পারবে?
চাকরি করতে হবে, তাকে সশরীরে গিয়ে সেই অফিসে 10টা 5টা অফিস করার প্রয়োজন নেই। সেই অফিসের যে কোনো কাজ যদি সে আউটসোর্সিং এর মাধ্যমে করে তাহলে সে বিশ্বের সেই দেশের সেই প্রতিষ্ঠানে সে তার কর্মসংস্থান তৈরি হয়ে গেল। এই হচ্ছে আউটসোর্সিং। এরপর আসো আমরা বিশ্বগ্রামের আওতায় আর কি দেখতে পাই। এরপর সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা একটা বিশাল ব্যাপার, কারণ শিক্ষা আমরা জানি যে বিশ্বের যে কোনো, এটাও একই অবস্থা, বিশ্বের যে কেউ যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থান করুক কোনো সমস্যা নেই, বিশ্বের যে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বিশ্বের সবচাইতে নামি দামি যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির যে কোনো দামি বই, আমরা এর আগের যদি বিশ্বের কথা, ইন্টারনেটের আগের বিশ্বের কথা যদি চিন্তা করি তাহলে সবার যারা লেখাপড়া করতে চায়, তারা অনেক বেশি জ্ঞান অর্জন করতে চায়, তাদের প্রচুর বই কিনতে হতো, বইয়ের জোগাড় করতে হতো। সেটার এখন আর প্রয়োজন নেই। সে কি করতে পারে, তার শুধু একটা শক্তিশালী ইন্টারনেট কানেকশন থাকলেই সে বিশ্বের যে কোনো দেশের যে কোনো লাইব্রেরির বই সে ব্যক্তি বা সেই ছাত্রছাত্রী যেই হোক না কেন সে বই সে পড়তে পারে অনায়াসে, এবং সেখান থেকে শিক্ষিত হতে পারে। অথবা সে কি করতে পারে, বিশ্বের যে কোনো দেশের যে কোনো নামি দামি বিশ্ববিদ্যালয়ের, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সে ছাত্র হতে পারে। তাহলে বিশ্বে এটা কি একমাত্র সম্ভব হয়েছে কি কারণে, সেটা হচ্ছে অর্থাৎ ইন্টারনেট বা তোমার বিশ্বগ্রামের বদৌলতে। তাহলে গুরুত্বপূর্ণ 5টি ক্ষেত্রে এখানে উল্লেখ করা হলো, এখানে দেওয়া আছে যে এই শিক্ষার ক্ষেত্রে একটা হচ্ছে পাঠ্য বিষয়বস্তু, অর্থাৎ পাঠের সাথে যে বিষয়বস্তুগুলো থাকে সেই বিষয়বস্তুগুলোকে সে অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে বোঝার বা জানার জন্য পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বই বা যে কোনো পাঠ্য বিষয়বস্তু নিয়ে তার পাঠ্য বিষয়বস্তুটুকে সম্পর্কে সে বিশদ আকারে সে জানতে পারে। এটা হচ্ছে পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে। এরপর হচ্ছে পাঠদান পদ্ধতি, অর্থাৎ শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ। পাঠদান আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন স্টাইলে অনেক সহজ করে, অনেক আনন্দদায়ক করে পাঠদান করা হয়, যাতে করে শিক্ষার্থী অনেক হৃদয়গ্রাহী করে পাঠদান করা হয়, যাতে শিক্ষার্থী অনেক রিডিং ফর প্লেজার অর্থাৎ আনন্দের সাথে সেই শিক্ষাকে গ্রহণ করে থাকে, এবং যিনি সে শিক্ষা দিয়ে থাকেন তিনিও অনেক আনন্দের সাথে সেই শিক্ষাটাকে দান করে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন। এতে করে উভয়ের মধ্যে যে পারস্পরিক আদান প্রদান, এতে করে কারো কাছে বিষয়টা, শিক্ষাটা যে অনেক শিখার বিষয়টা, আমাদের দেশে যেরকম একটা প্রশ্ন বা একটা পড়া রাত জেগে পড়ে শিখে লিখতে হবে, ভালো না লাগলেও সেটা পড়তে হবে, কিন্তু সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে শিক্ষাকে আনন্দদায়ক করার জন্যই এই তোমার আজকের যে বিশ্বগ্রামের সম্মিলিত শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। এরপর হচ্ছে মূল্যায়ন এবং উপদেশ প্রদান। আমরা যে পরীক্ষাগুলো দিয়ে থাকি, আমাদের দেশেও আছে, বিশ্বের বিভিন্ন দেশে আছে, যে পরীক্ষা দেওয়ার পরে যে পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করার জন্য বিভিন্ন ধরনের যান্ত্রিক যে ব্যবস্থাগুলো আছে, যেমন আমরা যে পরীক্ষার খাতাগুলো তোমরা দেখছো, তোমরা এখন এমসিকিউ প্রশ্নের আনসার করছো, সেই এমসিকিউ প্রশ্নগুলো ওএমআর মেশিনের মাধ্যমে তোমাদের শিক্ষা ব্যবস্থাগুলো, তোমাদের রেজাল্টগুলো, অর্থাৎ তোমাদের উত্তরপত্রগুলো মূল্যায়ন করা হয়। এছাড়া আরো যে বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে আমাদের দেশে, বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিভিন্ন ধরনের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা, প্রত্যেকটা কিছু দেখা যায় যে বিভিন্ন রকমের শিক্ষা মূল্যায়নের বিভিন্ন যন্ত্রপাতি এখন অনেক বেশি ব্যবহার করা হচ্ছে, যাতে অতি দ্রুততম সময়ের মধ্যে তোমার সেই ফলটা প্রকাশ করা যায়। এটার জন্য এরপর হচ্ছে শিক্ষকদের পেশাদারি দক্ষতা বৃদ্ধি। তাহলে কি, শিক্ষকদের পেশাদারি দক্ষতা তখনই বৃদ্ধি পাবে যখন শিক্ষক তোমার সেই বিশ্বগ্রামের সাথে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ একজন শিক্ষককে আগে কি করতে হবে, অনেক বেশি শিক্ষা বা অনেক বেশি রকমের একটা বিষয় সম্পর্কে পাঠদান করার আগে সেই বিষয় সম্পর্কে বিশদভাবে তাকে জেনে বুঝে সেই সম্পর্কে অনেক বেশি ধারণা নিয়ে তারপর তার শিক্ষার্থীদেরকে সেই শিক্ষা সম্পর্কে, সেই বিষয় সম্পর্কে পাঠদান করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে শিক্ষকরা তাদের পেশাদারিত্বতাকে অনেক শানিত করতে পারবে যদি সে
বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত একটা ইন্টারনেটের সাথে তার একটা প্রতিনিয়ত একটা সংযোগ থাকে, যোগাযোগ থাকে, তাহলেই সেটা সম্ভব, অন্যথায় নয়। এরপর হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা, অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট, যেটা শিক্ষা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে আরো বেশি পরিবর্তন আনা হবে, আরো বেশি গতিশীল করা হবে শিক্ষা ব্যবস্থাটাকে, আরো বেশি আকর্ষণীয় করা হয় শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষার পাঠদান উপকরণগুলো নিয়ে। যেমন শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে একসময় শুধু তোমার ব্ল্যাকবোর্ডটাকে ব্যবহার করা হতো, এখন সেখানে অনেক মাল্টিমিডিয়া ইউজ করে, মাল্টিমিডিয়া ব্যবস্থা ব্যবহার করে তারপর সে শিক্ষাটাকে প্রদান করা হয়। এতে করে শিক্ষা ব্যবস্থাটাও আরো অনেক বেশি ত্বরান্বিত হয় এবং গতিশীল হয়ে ওঠে, এবং আমাদের যে বিশ্বের, আমাদের না শুধু বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা অনেক বেশি তোমার কি বলবো, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিংবা একবিংশ শতাব্দীর আধুনিক মানুষ হিসেবে, উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই শিক্ষা ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকের আলোচনা থেকে মোটামুটি আমরা জানতে পারলাম বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট সমস্ত শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জেনেছি যে যোগাযোগ একটা বিশাল ব্যাপার। আইসিটি বিষয়টাই হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। তাহলে সেই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে কমিউনিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে আমার যোগাযোগের ব্যবহারটা জানলাম, যোগাযোগটা কত ধরনের হতে পারে সেটা জানলাম। এরপর যোগাযোগের মধ্যে আমরা কি কি পেলাম, ইমেইল পেলাম, ইন্টারনেট পেলাম, তারপর তোমার টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, তারপর এরপর কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, হ্যাঁ, তারপর এই যে বিষয়গুলো, শিক্ষা, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস অত্যন্ত ভালোভাবে মনোযোগের সাথে বুঝতে হবে। মুখস্থ করার কারো দরকার নেই, শিখার কোনো দরকার নেই। তোমাদের সবার হাতে আশা করছি একটা করে বই নিশ্চয়ই আছে, যেহেতু তোমরা প্রথম বর্ষের বেশ কয়েকটা মাস চলে গেছে, নিশ্চয়ই তোমরা বই সংগ্রহ করেছো। ক্লাসটা দেখার সাথে সাথে তোমরা বইটা খুলে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই বোঝাটার সাথে যখন তোমাদের একটা পরীক্ষায় একটা উদ্দীপক আসবে, সেই উদ্দীপকের সাথে যখন তুমি সামঞ্জস্য পাবে, তাহলে তুমি ফ্রি হ্যান্ডে, অর্থাৎ একেবারে সাবলীলভাবে নিজের মতো করেই তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। আর তাহলে আজকে এই পর্যন্ত। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ।